কোনটা? মসফেটের স্লাইড 2টা না 3টা দিয়েছি? 3টা দিয়েছি বোধহয়। মসফেট দিয়েছি। ট্রানজিস্টারের বায়াসিংয়ের জন্য কয়টা দিয়েছি? বায়াসিং না, একটা না, দেখো তো, 3টা 4টা স্লাইড দিয়েছি। মসফেটের তো 2টা না 3টা দিয়েছি। মসফেট 2টা, আর ট্রানজিস্টারের বায়াসিংয়ে দেখো তো। পিডিএফ আর দুইটা আছে। মসফেট 2টা আছে। মসফেট 2টা। আচ্ছা দেখ, ইলেকট্রিক, সো এটাকে আমাকে দিছিলে সবাই? অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম তো একটা, কীভাবে ইলেকট্রিক বিল আমরা ক্যালকুলেশন করতে পারি তার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। ওকে, সো 4টা 5টা স্লাইড হোক, যেটাই হোক, তার উপরেই পরীক্ষা হবে। সো স্লাইড নিয়ে আমরা চিন্তিত না। যদি কোনো স্লাইড মিস করে থাকি আমাকে বলবা যে স্যার এই টপিকের উপর আমরা স্লাইড দিইনি। আরেকটা স্লাইড আসতে পারে, সেটা হচ্ছে জে ফেটের উপরে। কিন্তু জে ফেটটা হচ্ছে এখন খুব বেশি ইউজ হয় না বলে আমি খুব বেশি ইন্টারেস্ট না। কিন্তু স্যার আবার ডেন স্যার আবার সবারই জে ফেটটা পড়াচ্ছে। সো আমি যদি না পড়াই তাহলে সিলেবাসের সাথে একটা মিস ম্যাচ হয়ে যাবে। সো আমার হয়তো জে ফেটটা পড়ানো লাগতে পারে। গরম লাগতেছে অনেক? আমি তো ফিল করতেছি না তো বেশি। কোন রুম? আচ্ছা, এটা অন করে দাও একটু, যদি রেকর্ড থাকে তা। কখন? আচ্ছা, তাহলে মসফেটের ভিতরে আজকে আমরা মসফেটের মোটামুটি ওয়ার্কিং প্রিন্সিপাল কীভাবে কাজ করে তা আমরা জানি। মোটামুটি জানা আছে মসফেট কীভাবে কাজ। মসফেট কয়টা টার্মিনাল আছে মসফেটের? 3টা। কি কি আছে? সোর্স, ড্রেন, বডি আর গেট। তাহলে কয়টা টার্মিনাল হলো? 4টা। নর্মালি আমরা যদি কোথাও মসফেটে 3টা টার্মিনাল থাকে, তাহলে সোর্স আর বডিটা শর্ট করে দেওয়া আছে। আর যদি সোর্স আর বডি শর্ট না করা থাকে, 4টা টার্মিনালে যেটা হচ্ছে বডি থাকবে, ওই বডি টার্মিনালটা সোর্সের সঙ্গে লাগিয়ে আমরা গ্রাউন্ড করে দিব। ওকে, এখন এই মসফেট কয় ধরনের হতে পারে? 2 ধরনের। কী কী ছিল বদরুল? একটা হচ্ছে ডিপ্লেশন মোড, আর একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড। আচ্ছা, তুমি তো ক্লাসে ছিলে না বোধহয়, তুমি ভিডিও দেখছিলে? ছিলে। আচ্ছা, ডিপ্লেশন মোড মসফেটটা কীভাবে কাজ করে? মানে ডিপ্লেশন মোড নাম হয়েছে কেন? নর্মালি ওটা অন থাকে, ওটাকে বন্ধ করার জন্য ডিপ্লেট করে, চ্যানেলটাকে ডিপ্লেট করে ওটাকে বন্ধ করতে হবে। নর্মালি সে কারেন্ট থ্রু করতে থাকবে, যখনই আমি গেটে একটা ভোল্টেজ দিব তখন সেটা বন্ধ হয়ে যাবে। এখন ডিপ্লেশন মোড হোক বা এনহ্যান্সমেন্ট মোড হোক, এই মসফেটটাকে সাধারণত 2 ভাগে ভাগ করা যাবে। ডিপ্লেশন এবং এনহ্যান্সমেন্ট মোড দুটাকেই 2 ভাগে ভাগ করা যাবে। একটাকে বলবো আমরা এন চ্যানেল, একটাকে বলবো আমরা পি চ্যানেল। চ্যানেল বলতে আমরা কি বোঝাচ্ছি? চ্যানেল বলতে আমরা কি বোঝাচ্ছি? যে লেন্থটা, এটাকে বলছি চ্যানেল। চ্যানেলটা মানে এখান দিয়ে যেখান দিয়ে কারেন্টটা ফ্লো করবে সেটাকে বলতেছি চ্যানেল। এই চ্যানেলটা হচ্ছে নর্মালি ক্রিয়েট করা থাকে ডিপ্লেশন মোড মসফেটের জন্য, আর এনহ্যান্সমেন্ট মোডের জন্য এটা ক্রিয়েট করতে হয়, ভোল্টেজ অ্যাপ্লাই করে ক্রিয়েট করতে হয়, এটুকুই পার্থক্য। এখন এইটা হচ্ছে 2 টাইপের, এন চ্যানেল এবং পি চ্যানেল। এন চ্যানেল মানে হচ্ছে চ্যানেলটা হবে এন টাইপের মতো করে, আর পি চ্যানেল মানে হচ্ছে পি টাইপের মতো ঘরে হবে। আর যদি এন চ্যানেল হয় তাহলে সোর্স এবং ড্রেইন হবে এন টাইপের, আর পি চ্যানেল হলে সোর্স এবং ড্রেইন হবে পি টাইপের, তাই তো? আচ্ছা, এই যে মসফেটের ফুল মিনিং কী ছিল তাহলে? এর মাঝে একটা আছে, এস আছে, মেটাল অক্সাইড
সেমিকন্ডাক্টর, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। থাকবে কি কি? থাকবে হচ্ছে মেটাল থাকবে, অক্সাইড থাকবে, আর একটা সেমিকন্ডাক্টর থাকবে। সিলিকন বা সিলিকন তো সেমিকন্ডাক্টর, সো আমি জেনারিক ওয়েতে বলবো যে সেমিকন্ডাক্টর। সিলিকন থাকতে পারে, জার্মেনিয়াম থাকতে পারে, বা অন্য কোনো আমার সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়াল থাকতে পারে। ওকে, সো এটার নাম হচ্ছে মেটাল অক্সাইড ফিল্ড ইফেক্ট, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। সো নামটা একটু বড়। সো MOSFET লেখার আগে হচ্ছে অ্যাব্রিভিয়েশনটা লেখার আগে সংক্ষিপ্ত ফর্মটা লিখে নেবা। ওই মাঝে সেমিকন্ডাক্টর প্রায় বাদ পড়ে যায়, আমিও মাঝে মাঝে বলার সময় সেমিকন্ডাক্টর বাদ দিয়ে ফেলি। সো মসফেট বলতে বলতে পুরোটা তো বলা হয় না, সো বলার সময় তাড়াহুড়ো করে ওটার সময় বাদ পড়ে যায়। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওকে আমার রিমোটটা দিতে বলো। আচ্ছা, তাহলে মসফেটের ক্ষেত্রে মসফেট কি কারেন্ট কন্ট্রোল ডিভাইস না ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস? ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, তাই তো। মসফেট হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। কেন? আমাকে শুধু রিমোটটা দাও, ওইটা রিমোট। আচ্ছা, তাহলে মসফেটকে আমি বলি হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। মসফেটের গেটে কি কোনো কারেন্ট থাকবে? গেটে কি কোনো কারেন্ট থাকবে অর্জুন? কেন কারেন্ট থাকবে না? মসফেটের গেট দিয়ে কেন কারেন্ট আসবে না, তার মানে এক্স্যাক্ট কারণটা কি? কারণ গেটে একটা অক্সাইড দেয়া আছে, পাগল। অক্সাইডের ভিতর দিয়ে কি কারেন্ট আসবে? লেয়ার আছে, এই জন্য এটাকে বলতে হবে ভোল্টেজ কন্ট্রোল। গেট এবং চ্যানেলের ভিতরে একটা ক্যাপাসিটার হয়, শুধু শুধু একটা ক্যাপাসিটেন্স আছে, আর অন্য কোনো কানেকশান নেই। এই জন্য বলা হচ্ছে এটাকে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। এবং অক্সাইডকে পেনিট্রেট করে কখনো কারেন্ট যেতে পারবে না। যাবে কোন কন্ডিশনে? যদি মসফেটটা নষ্ট হয়ে যায়, তাহলে গেট যখন নষ্ট হয়ে যাবে কারেন্টটা তখন যেতে পারবে, তখন গেটের কন্ট্রোল চ্যানেলের উপরে আর থাকবে না। ওকে, আচ্ছা, এখন আমি একটা মসফেটের চিত্র আঁকি। এটা কিন্তু তোমাদের কাছ থেকে তোমরা পড়ছো কিনা সেটা একটু আমি আইডিয়া নিচ্ছি, তোমরা মসফেট সম্পর্কে জানো কিনা, বা মসফেট যদি আমি দেই তুমি পারবা কিনা তার জন্য, এটাকে নতুন কোনো কিছু না। ওকে, সো আমি কি করলাম, আমি একটা মসফেট আঁকতেছি। ওকে, আচ্ছা, আমাদের এখন মোটামুটি যে চ্যানেল লেন্থ, আধুনিক যে মসফেট আমরা পাচ্ছি, চ্যানেল লেন্থটা কত আছে? কত উজ্জ্বল? অ্যারাউন্ড কত? তোমার ফোনের ইয়ের কত, প্রসেসরের পুরো তোমার যে ইয়েটা ইউজ করতেছো, ফোনটা ইউজ করতেছো, কোথাও পাও নাই? পাওয়ার তো কথা। তাহলে এটা বডি টার্মিনাল, বডিটাকে সবসময় আমি কী করব, সোর্স এবং বডির সঙ্গে শর্ট করে আমি গ্রাউন্ড করে দেবো। কেন করে দিব? কেন করে দিব? সোর্স এবং বডি আমি কেন শর্ট করব? কারণ না থাকলে তুমি শর্ট করবো না। কারণটা কি? এগুলো কিন্তু পারতে হবে, এগুলো ছোটো ছোটো কোশ্চেন কিন্তু তোমাকে আস্ক করা হবে, যে বডি এবং সোর্স কেন শর্ট করা থাকবে। আচ্ছা, এই মসফেটে কয়টা ডায়োড আছে কি একটু বলতে পারো? কোথায় কোথায় ডায়োড আছে? বডি থেকে N+, বডি থেকে N-, দুইটা ডায়োড আছে। এখন এই ডায়োডটা অন হবে কখন? এই ডায়োডটা কখন হবে? এই দুইটা ডায়োড কখন অন হবে? যখন এই বডির ভোল্টেজটা সোর্সের থেকে বেশি হবে এবং ড্রেনের থেকে বেশি হবে, তাহলে ওই ডায়োডগুলো অন হয়ে যাবে। ডায়োডগুলো অন হলে বডির ভিতর দিয়ে একটা কারেন্ট পাস করা শুরু করবে এই চ্যানেল বাদ দিয়ে। ওই চ্যানেল দিয়ে যাওয়ার বদলে তারা বডি থেকে ড্রেইন এবং বডি থেকে সোর্সে কারেন্টটা যাওয়া শুরু করবে। এখন আমরা কি চাই যে সে বডির ভিতর দিয়ে কোনো কারেন্ট পাস করুক?
আমরা চাই না, কারণ আমরা যেখানে চ্যানেল আছে সেখান দিয়েই কারেন্টটা যায়, আমরা সেটাই চাইব, সেখান দিয়ে কারেন্টটা যাক আমরা সেটাই চাইব। এখন সেটাকে যদি এই বডি টার্মিনালকে যদি আমি ইউজ করতে হয় যে এই ভোল্টেজটা যেন কোনোভাবেই সোর্স বা ড্রেনের ভোল্টেজ থেকে বেশি না হয়, সেজন্য বডিকে সবসময় 0 করে রাখি, যাতে কোনোভাবেই সুযোগই নেই ওর। যদি আমি একে 0 ভোল্ট না করে রাখি, তাহলে কোনো কারণে যদি বডির ভোল্টেজ বেশি হয়ে যায়, তাহলে ডায়োড দুটো অন হয়ে গেলে পরেই কিন্তু আমার যে অ্যাকশানটা আমি চাচ্ছিলাম সেই অ্যাকশানটা পাবো না। সো আমার এই ডায়োড দুইটাকে রিভার্স বায়াসড করে রাখা হচ্ছে আমার কন্ডিশন, যে দুইটা ডায়োড থাকবে এই দুইটা ডায়োডকে আমি রিভার্স বায়াসড করে রাখতে চাই, এবং রিভার্স বায়াসড করে রাখার জন্য আমার এই সোর্স টার্মিনালটাকে আমি গ্রাউন্ড করে রেখেছি। ওকে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন যদি বলি যে আমি সোর্স এবং ড্রেন দুইটাকেই গ্রাউন্ড করে রেখেছি, বদরুল খেয়াল করো, সোর্স এবং ড্রেন দুইটাকেই গ্রাউন্ড করে রেখেছি। এখন আমি গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম গ্রেটার দেন VTH মনে করো বা সামথিং কিছু একটা, আমি গেটে একটা থ্রেশহোল্ড ভোল্টেজের বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। ওকে, এখন কোশ্চেনে আসি, হোয়াট ইজ থ্রেশহোল্ড ভোল্টেজ? যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলে, নট দিলে, বল অ্যাপ্লাই করলে, যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলে, ওকে হ্যাঁ, যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলে মসফেটটা অন হতে মিনিমাম যে ভোল্টেজটুকু দেওয়া দরকার, থ্রেশহোল্ড ভোল্টেজ। আচ্ছা, থ্রেশহোল্ড ভোল্টেজ যদি 0.5 হয়, আমি যদি গেটে ভোল্টেজ দিই 5 ভোল্ট, তাহলে আমার ইফেক্টিভ ভোল্টেজ কত হবে এখানে? 4.5 ভোল্ট। কারণ যদিও আমি 5 ভোল্ট দিয়েছি, মনে হবে কি এটা 4.5-এর মতো কাজ করতেছে, তাই না? যদিও 5 ভোল্ট দিয়েছি, এটা 4.5-এর মতো কাজ করবে। ওকে, আচ্ছা, এখন যখন গেটে একটা ভোল্টেজ দিব, তখন এইখানে একটা চ্যানেল তৈরি হবে, তাই তো? এটা পজিটিভ ভোল্টেজ, তাই না? পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছে। সো এখানে কি হবে? নেগেটিভ চার্জ জমা হবে। জমা হচ্ছে মানে কি? পজিটিভ চার্জগুলো নিচের দিকে সরে যাচ্ছে, পজিটিভগুলো নিচে দাবাই দিচ্ছে, কারণ পজিটিভ রিপ্লাউ করে। সো পজিটিভ চার্জগুলো এখান থেকে সরে চলে আসবে। সো এই সোর্স এবং ড্রেনের ভিতরে একটা নেগেটিভ চার্জের একটা চ্যানেল ক্রিয়েট হবে, তাই না? নেগেটিভ চার্জের একটা চ্যানেল ক্রিয়েট হবে, এবং এই সোর্স এবং এই ড্রেন থেকে কিছু ফ্রি ইলেকট্রন এই চ্যানেলের ভিতরে ঘোরাফেরা করা শুরু করবে। মানে ঘোরাফেরা করার জন্য সে ওখানে চলে আসবে, তাই তো? সে ফাঁকা জায়গা পাইছে, তার মুক্ত স্থান আছে, সে চলে আসছে। সো এখানে একটা চ্যানেল ক্রিয়েট হলো। এখন আমার কথা যে সোর্স এবং ড্রেন যখন আমি গ্রাউন্ড করে রাখবো, তখন চ্যানেলটার ডেপথ কি সব জায়গায় সমান হবে? বদরুল, এখন সমান থাকবে, কারণ আমি কি করেছি? সোর্স এবং ড্রেনকে গ্রাউন্ড করে রেখেছি। যেহেতু গ্রাউন্ড করে রেখেছি, সো গেট টু সোর্স ভোল্টেজ, চিন্তা করো, গেটে যদি 2 ভোল্ট দেই, সো VGS ইকুয়াল টু 2 ভোল্ট। VGS 2 ভোল্ট মানে হচ্ছে VGDও 2 ভোল্ট, কারণ দুটো যেহেতু গ্রাউন্ড করা। সো গেট টু সোর্স ভোল্টেজ এবং গেট টু ড্রেন ভোল্টেজ উভয় পাশেই ভোল্টেজের পার্থক্য হচ্ছে 2। সো আমি যদি দেখি এখান থেকে এখানের ভোল্টেজের পার্থক্য এবং এখান থেকে এখানের ভোল্টেজের পার্থক্য 2 জায়গাতেই সেম, যেহেতু ভোল্টেজের পার্থক্য সেম, সো সোর্স এবং ড্রেন থেকে সব জায়গাতেই চার্জের মানে যে পরিমাণ চার্জ ওখানে জমা হলো, জমাকৃত চার্জের পরিমাণও সমান হবে, কারণ চার্জ জমা হচ্ছে ভোল্টেজের প্রপোর্শনাল। চার্জ কী পরিমাণ জমা হবে তা হচ্ছে ভোল্টেজের প্রপোর্শনাল। যেহেতু গেট টু সোর্স ভোল্টেজ 2 ভোল্ট, সো এখানে যে পরিমাণ চার্জ জমা হচ্ছে এই গেট টু সোর্সের এই রিজিয়নে, আবার গেট টু ড্রেন এখানেও ভোল্টেজের পার্থক্য 2 ভোল্ট, সো সেম চার্জ জমা হবে। সো সব জায়গাতেই আমার চ্যানেলের উইথটা সমান হবে, মানে চ্যানেলের কী পরিমাণ মোটা হবে সেটা সমান হবে। ওকে, এখন এই ক্ষেত্রে আমি ড্রেন টু সোর্সে কোনো কানেকশান দেই নাই, সো চ্যানেল হয়ে আসে, কোনো কানেকশান দেই নাই, কোনো কারেন্ট ফ্লো হবে না, তাই তো? সো এখন আমি কি করব? আমি চাই এখন এটাকে মসফেটকে আমি অ্যাম্পলিফায়ার হিসেবে অথবা সুইচ হিসেবে ইউজ করতে চাই, তাহলে এখন কি করতে হবে? একটা কারেন্ট ফ্লো করার জন্য একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। এখন ভোল্টেজ অ্যাপ্লাই করি। ওকে, ভোল্টেজ অ্যাপ্লাই করি। হ্যাঁ,
সো আমি কি করব, এটা হচ্ছে এই ভোল্টেজটার নাম কি জানো, VGS, দ্যাট মিনস হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজ, VGS। এই ভোল্টেজটার নাম হচ্ছে VDS, তাই তো। এখন এইবার আসি, এইবার কি করছি আমি, গেটে একটা ভোল্টেজ দিয়ে রেখেছিলাম, যেহেতু গেটটা অন করে রেখেছি, এখন এই গেট ভোল্টেজ কমাইলে বাড়াইলে চ্যানেলটা কমবে বাড়বে এবং কারেন্টটাও কমবে বাড়বে, তাই তো। এখন সেইটা কেমন হবে সেটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। এখন যখন গেট টু সোর্সে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তার মানে এখানে পজিটিভ দিয়েছি, এখানে নেগেটিভ দিয়েছি, তাই তো। সো গেট টু সোর্স, এটা গ্রাউন্ড করা, নেগেটিভ দেওয়া মানে এটা গ্রাউন্ড করে দেওয়া আছে, এটা গ্রাউন্ড করে দেওয়া আছে। সো এর পোটেনশিয়াল অল টাইম জিরো, যেহেতু অল টাইম জিরো, আমি যদি গেটে 100 ভোল্ট অ্যাপ্লাই করি, গেটে যদি 100 ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে গেট টু সোর্সের ভোল্টেজের পার্থক্য সবসময় 100 থাকবে, তাই তো। কিন্তু আমি তো ড্রেনটাকে তো আর করে রাখি নাই, গ্রাউন্ড করে রাখি নাই, আমি তার বদলে কী করেছি, ড্রেনে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে রেখেছি। সো গেটে যদি আমি 100 ভোল্ট অ্যাপ্লাই করি আর ড্রেনে যদি 20 ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে কি দুজনের মাধ্যমের পার্থক্য 100 থাকবে? অবশ্যই থাকবে না। সো ভোল্টেজের একটা পার্থক্য তৈরি হবে। সো যখনই আমি ড্রেনে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন গেট টু সোর্স ভোল্টেজ অ্যান্ড গেট টু ড্রেন ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজ আলাদা হয়ে যাবে। যখনই আলাদা হয়ে যাবে, তখন এই চ্যানেলটা আর সব জায়গার থিকনেস সমান থাকবে না। যেহেতু সমান থাকবে না, কোন দিকে, একদিকে কম একদিকে বেশি থাকবে। যেহেতু এটা গ্রাউন্ড করে দেওয়া আছে, সো সোর্স টু গেট সবসময়ই পার্থক্য সমান থাকবে। পার্থক্য যেহেতু সমান, সো সোর্সের দিকে চ্যানেলটা সব থেকে বেশি মোটা থাকবে। ড্রেনের দিকে আস্তে আস্তে চিকন হবে, কারণ আমার মনে করো গেটে আমি 10 ভোল্ট দিয়ে রেখেছিলাম, তখন আমি ড্রেইনে মনে করো প্রথমে 0 ভোল্ট দিয়ে রেখেছিলাম, তখন চ্যানেলের যা লেন্স ছিল তা ঠিকই ছিল। যখন 0 থেকে 1 বাড়ালাম, তাহলে কত হলো, 9, ডিফারেন্স হচ্ছে 9। সো এই চ্যানেলটা ক্রিয়েট হবে 9 ভোল্টের জন্য, এই কোনার দিকে 9 ভোল্ট অ্যাপ্লাই হয়েছে। সো ওই 9 ভোল্টের জন্য ওখানে ইলেকট্রনটা জমা হবে। এখন যখন ভোল্টেজ বাড়াইতে আমি 8 ভোল্ট ইউজ করলাম, তখন ভোল্টেজের পার্থক্য কত, 2। সো চ্যানেলটা ওই 2 ভোল্টের জন্যই তৈরি হবে। এই জন্য আমি বলতেছি, সোর্স থেকে ড্রেইনের দিকে যখনই আমি যাব, তখন চ্যানেলটা সরু হতে থাকবে। সো এটা সরু হতে সর্বোচ্চ, আমি যদি এই ড্রেইনের ভোল্টেজ সর্বোচ্চ গেট ভোল্টেজের সমান দিলে পারে, এই চ্যানেলটা একদম পিঞ্চ অফ হয়ে যাবে, পিঞ্চ অফ। সো ভিডিএস স্যাচুরেশন বলা হয়, এই ভোল্টেজটাকে স্যাচুরেশন ভোল্টেজ বলা হয়। অর্থাৎ সর্বোচ্চ ভিডিএস যতটুকু অ্যাপ্লাই করলে ট্রানজিস্টরের কারেন্টটা স্যাচুরেট হয়ে যায়, সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে স্যাচুরেশন ভোল্টেজ। এই ভোল্টেজটা সাধারণত হবে VGS মাইনাস VTS। সো থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে গেট ভোল্টেজ যদি বাদ দেই, তাহলে যে ভোল্টেজটা থাকবে, আমি সর্বোচ্চ ওই পরিমাণ ভোল্টেজ ড্রেইনে অ্যাপ্লাই করলে কারেন্টটা আমি পাবো। তার বেশি অ্যাপ্লাই করলে কারেন্ট আর পাবো না। তখন ড্রেন ভোল্টেজ বাড়ালেও কারেন্ট আর বাড়তে থাকবে না। এই জন্য ক্যারেক্টারিস্টিক্সটা এমন হতো। ক্যারেক্টারিস্টিক্সটা প্রথমে এটা হচ্ছে VDS, এটা হচ্ছে আইডি কারেন্ট। আমি দেখছি যে কী পরিমাণ কারেন্ট যাবে সেটা দেখতেছি। সো প্রথমে কারেন্টটা হচ্ছে বাড়ে, পরে গিয়ে কারেন্টটা স্যাচুরেট হয়ে যায়। এখানে VGS সামথিং একটা কিছু দেয়া আছে, সামথিং গ্রেটার দেন VTH দেয়া আছে, কিছু মানে গেট একটা ভোল্টেজ দেয়া আছে, তার জন্য কারেন্টটা যাচ্ছে। ওকে, তাহলে এই কারেন্টটা স্যাচুরেট হচ্ছে কেন? কারণ চ্যানেলটা পিঞ্চ অফ হয়ে গেছে। আমি চাইলে এই ড্রেন ভোল্টেজ বাড়াইলে কারেন্টটা বাড়বে না, কারণ যেহেতু রেজিস্ট্যান্স বেশি হয়ে গেছে, কারেন্টটা ফিক্স থাকবে। মানে মনে করো যে আমি পিছন থেকে মার্বেলের উদাহরণ দিয়েছিলাম, যে পাইপটা যখন সরু হয়ে যাবে, প্রথমে সরু বড় ছিল, আমি ধাক্কা দিলে 200টা বলও একবারে যেতে পারতো, কিন্তু পাইপটা যখন একদম সরু করে ফেলেছি, তখন 100টা বল পিছন থেকে ধাক্কা দেয় না কেন, মাথা দিয়ে একটা বল বের হবে। 100টা ধাক্কা দিলে একটা বের হবে, লাভ আছে কোনো? সো ওই এক অ্যাম্পিয়ারের বেশি আর কারেন্ট পাচ্ছি না, ধরে নাও একটা বল মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট। সো আমি এরপরে যত বেশি ধাক্কাই দেই না কেন, কোনো লাভ হবে না, ওই 1 অ্যাম্পিয়ার কারেন্ট মানে একটা করে মার্বেলই বের হচ্ছে। এই জন্য পিঞ্চ অফ হয়ে যাওয়ার কারণেই
চ্যানেলের কারেন্টটা এরকম স্যাচুরেশন দেখাবে। যদি পিঞ্চ অফ না হতো তাহলে কারেন্টটা কোনোদিনও স্যাচুরেশন দেখাতো না, কারেন্টটা লিনিয়ারলি বাড়তো। বোঝা গেল? এখন এই আইডি কারেন্টে কতটুকু হবে তার একটা ইকুয়েশন দেখিয়েছিলাম বদরুল। হ্যাঁ, এই রিজিয়ন, কয়টা রিজিয়ন ছিল এখানে? 3টা রিজিয়ন ছিল, তাই না? সো এই দিকে একটা রিজিয়ন ছিল, এই রিজিয়নটার নাম হচ্ছে কাট অফ রিজিয়ন। সেখানে হচ্ছে ভিজিএস কত? সেখানে ভিজিএস কত? কখন আইডি কারেন্ট জিরো হবে? আইডি কারেন্ট কখন জিরো হবে? সহজ হিসাব। আমি যদি কোনো ভোল্টেজ গেট হচ্ছে ও জীবন, গেট মানে কি? গেট যদি না খুলি ও কারেন্ট যাবে কোন পাশ দিয়ে? সো আগে গেটটাকে খুলতে হবে। সো ভিজিএস যখন জিরো অর ভিজিএস লেস দেন থ্রেশহোল্ড ভোল্টেজ, ভিজিএস জিরো অর লেস দেন থ্রেশহোল্ড ভোল্টেজ, যদি থ্রেশহোল্ড ভোল্টেজ থাকতো তাহলে গেটটা ক্রিয়েট হতো, মানে চ্যানেলটা ক্রিয়েট হতো, কারেন্টটা যেতে পারতো। এখন যেহেতু গেটে আমি ভোল্টেজ থ্রেশহোল্ড ভোল্টেজের কম দিয়েছি, সো কারেন্টটা জিরো, সো সেটা থাকবে কাট অফ রিজন। সেখানে আমি ড্রেইন টু সোর্স ভোল্টেজ যত বড়ই দেই না কেন কোনো কারেন্ট ফ্লো করবে না। সহজ হিসাব। এই রিজনটার নাম কি দিয়েছিলাম? হ্যাঁ, ট্রায়োড রিজন। এই রিজনটার নাম দিয়েছিলাম ট্রায়োড রিজন। পড়াশুনো করো না, একটাও পড়াশুনো করো না। হ্যাঁ, আমি কী জন্য এগুলো রিপিট করি বুঝতে পারতেছি, এগুলো হচ্ছে না। ট্রায়োড রিজনে কি হচ্ছে? ট্রায়োড রিজনে আমি যখন ভোল্টেজ বাড়াচ্ছি তখন কারেন্টটা লিনিয়ারলি বাড়ছে, যখন ভোল্টেজ বাড়াচ্ছি কারেন্টটা লিনিয়ারলি বাড়তেছে, সেটাকে বলতেছিলাম আমি ট্রায়োড রিজন। ওই পাশের রিজনটার কী নাম বলছিলাম? স্যাচুরেশন রিজন। কারেন্টটা স্যাচুরেট হয়ে যাচ্ছে, এই জন্য কেমন স্যাচুরেশন রিজন। সো এই 3টা রিজন সম্পর্কে কিন্তু ভালোভাবে মসফেটের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ খুবই ভালো করে এক্সপ্লেইন করতে পারতে হবে, মসফেটটা কেন এভাবে বিহেভ করবে। ওকে, তাহলে মসফেটকে সেই আবার একইভাবে ট্রানজিস্টারের মতো করে যদি আমি অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে চাই, তার কোন পার্টটা নিয়ে আমরা কাজ করব? তোমার কি মনে হয়? তোমার নামটা আমি ভুলে গিয়েছি, নামটা রিফাত। রিফাত, তুমি বলো। আমি যদি মসফেটকে একটা অ্যাম্পলিফায়ার হিসেবে, আমার কি মসফেটটা কিন্তু অ্যাম্পলিফায়ার হিসেবেও কাজ করতে পারবে, আবার সুইচ হিসেবেও কাজ করতে পারবে। আবার বিজেটি যেটা ছিল বাইপোলার জাংশন ট্রানজিস্টার, সেটাও অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে পারবে, আবার সুইচ হিসেবে কাজ করতে পারবে। এখন বিজেটির ক্ষেত্রে যখন অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে যাইতাম তখন কোন রিজনে আমি অপারেট করতাম? অ্যাক্টিভ রিজন। এখানে সেই অ্যাক্টিভ রিজনটা ছিল মূলত ফ্ল্যাট রিজন, তাই না? আর এই পাশের নামটা ছিল স্যাচুরেশন রিজন। কিন্তু এখানে এই ফ্ল্যাট রিজনের নামটা কি? এখানে ফ্ল্যাট রিজনের নাম হচ্ছে স্যাচুরেশন রিজন। সো এখানে অবশ্যই আমাকে স্যাচুরেশন রিজনে অপারেট করতে হবে। সো এই মসফেটটাকে আমি বায়াসিং করে ওর কিউ পয়েন্টটা সেট করবো। এখানেও কিউ পয়েন্ট আছে, একইভাবে বিজেটির মতো এখানেও কিউ পয়েন্ট আছে। একে বায়াসিং করে আমাকে সেট করে রাখতে হবে, কিন্তু ওর মতো টেম্পারেচারের ডিপেন্ডেন্সি অত বেশি নাই যে মসফেট চেঞ্জ করে ফেললে এটা ঝামেলা হবে, ওটা ঝামেলা, ওইগুলো নেই। ওকে, বোঝা গেল? সো একেও যদি আমি অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে চাই, আমাকে এই যে স্যাচুরেশন রিজন আছে, এই স্যাচুরেশন রিজনে মসফেটটাকে অপারেট করতে হবে, নট ট্রায়োড রিজন, নট কাট অফ রিজন। আবার যখন আমি সুইচ হিসেবে ইউজ করতে চাইবো তখন কোন 2টা রিজন ইউজ করব? সুইচ মানে হচ্ছে অন অফ, তার মানে মসফেটটা একসময় অন করব, মসফেটটা একসময় বন্ধ করব। আর আমাকে কিন্তু যখন স্যাচুরেশন রিজন অথবা বিজেটির অ্যাক্টিভ রিজন অপারেট করবো তখন অন অফের কোনো কন্ডিশন না, আমার কন্ডিশন হচ্ছে মসফেটটা সবসময় অন, ট্রানজিস্টারটা সবসময় অন, এবং তাকে এমনভাবে অন করে রেখেছি যাতে সে অ্যাম্পলিফাই করতে পারবে। ওকে, সো 2টা কিন্তু একটু মাথায় রাখিও যে আমি মসফেটকে সুইচ হিসেবে কীভাবে ইউজ করতে পারি এবং অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, এখন কারেন্টের ইকুয়েশনে আসি। মসফেটের কারেন্টের ইকুয়েশনের জন্য এই মসফেটটাকে আমি একটু নতুনভাবে এঁকেছিলাম, মনে আছে?
কারেন্টের ইকুয়েশন কি মসফেটের? ট্রায়োড রিজনের জন্য কারেন্টের ইকুয়েশন একরকম ছিল, স্যাচুরেশন রিজনের জন্য কারেন্টের ইকুয়েশন একরকম ছিল, তাই না? সো আইডি ট্রায়োড রিজনের জন্য কেমন ছিল? kn ড্যাশ ডাব্লু বাই এল VGS মাইনাস VTH ইন্টু VDS, তাই তো, মাইনাস হাফ VDS স্কোয়ার, ঠিক আছে না? জিনিসটা এমন ছিল। যদি ট্রায়োড রিজিয়ন হয় তাহলে মসফেটের কারেন্টের ইকুয়েশনটা এমন হবে। তাহলে এখানে এই ডাব্লু এবং এল জিনিসটা কি বদলুন? আচ্ছা, এই কে এর ভিতরে কি আছে? না, আমি বলি এক এক করে আস। এই কে এন এর ভিতরে কি আছে? একটা আছে মিউএন আর আছে সিওএক্স। মিউএন সিওএক্স জিনিসটা কি? গেট ক্যাপাসিটেন্স। আর মিউএন হচ্ছে ইলেকট্রন মোবিলিটি, ওই চ্যানেলের ভিতরে ইলেকট্রন মোবিলিটি। তোমার বোধহয় নোটটা খুব ভালোভাবে করা আছে, সো নোটটা একটু ভালোভাবে করিও। এই জিনিসগুলো বাসায় পড়তেছো না কেন? মানে বাসায় তো পড়া হচ্ছে না, ক্লাসে তো আসতেছো বুঝতেছি আমি, কিন্তু বাসায় কিন্তু পড়া হচ্ছে না। সো কারেন্টটা ডিপেন্ড করবে এই কে এন মিউএন সিওএক্স, এটা একটা ডিভাইসের জন্য কনস্ট্যান্ট, এই জন্য নাম দিয়েছি কে এন। এখানে কে এন প্রাইম না দিয়ে কে এন দিই। আর ডাব্লু বাই এল বোঝাচ্ছে এই চ্যানেলের লেন্থটা কত বড়, ওকে। আর যেহেতু এটা 2 টার্মিনাল ডিভাইস, সো 3 টার্মিনাল একটা ভিউ যদি আমি আঁকতে চাই, 3 টার্মিনাল একটা ভিউ যদি আমি আঁকতে চাই, ওকে। সো এখানে আমার একটা অক্সাইড আসেই, টোটালি আমার গেটটা আছে এদিক থেকে এদিকে, হ্যাঁ। আমার এখানে আছে এন প্লাস, এটা হচ্ছে আমার গেট, তাই তো। সো এই লেন্থটুকুকে আমি বলছিলাম হচ্ছে এল। আর এই যে লেন্থটা সে কত বড় এটাকে বলছিলাম চ্যানেল উইথ ডাব্লু। সো এটা হচ্ছে ফিজিক্যাল প্যারামিটার ডাব্লু বাই এল। একটা ট্রানজিস্টারের একটা মসফেটের জন্য এটা ফিক্সড, ডাব্লু বাই এল ইজ ফিক্সড। সো ডাব্লু বাই এল। আর এটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিএইচ হচ্ছে কি? ওভারড্রাইভ ভোল্টেজ। ভিজিএস মাইনাস ভিটিএইচ কি ভোল্টেজ? ওভারড্রাইভ ভোল্টেজ। মানে হচ্ছে যতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করলে ডিভাইসটা থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি আছে, মানে ওভারভাবে ড্রাইভ করতে পারতেছি আমি। থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে যতটুকু বেশি সেটাকে বলা হয় ওভারড্রাইভ ভোল্টেজ। আচ্ছা, এটা যদি ট্রায়োড রিজনের ইকুয়েশন হয় তাহলে স্যাচুরেশন রিজনের ইকুয়েশনটা কেমন ছিল? আইডি স্যাচুরেশন কেমন ছিল? আমি এই 2-3টাকে একবারে নাম দিয়ে দেই, কে এন প্রাইম, এই সবগুলো কনস্ট্যান্ট সাধারণত। সো ভিজিএস মাইনাস ভিটিএইচ স্কোয়ার, হাফ আছে একটা, হ্যাঁ কেউ সমস্যা নেই, এখানে দিলেই হচ্ছে। সো এটা হচ্ছে আমার স্যাচুরেশন রিজনের জন্য ইকুয়েশনটা এরকম। আমি একটা ম্যাথ করতে চেয়েছিলাম, হয়তো করানোর মতো সময় যদি পাই তাহলে করিয়ে দিব, না হলে অবশ্যই ম্যাথের জন্য একটা 2-3টা ম্যাথের বা আরও একটু বেশি ম্যাথের একটা সিলেবাস দিব, সেটা একটু বাসায় করে নেব। খুবই সহজ ম্যাথ, অধিকাংশ ক্ষেত্রেই এই 2টা ইকুয়েশন ইউজ করা হয়, এবং ট্রানজিস্টারের যে ম্যাথগুলো আছে এক্স্যাক্টলি মোটামুটি ওই কনফিগারেশনের ম্যাথ, ওকে। সো এ তো গেল ট্রানজিস্টারে আমি পড়ানো, যে ট্রানজিস্টারটা কী, কিন্তু আমার আজকে বেসিক উদ্দেশ্য এটা না, আমার উদ্দেশ্য হচ্ছে গেট পড়ানো। সো বেসিক কয়টা গেটের নাম বলো? সো প্রথমে একটা বলি, ইনভার্টার, তাই তো। প্রথমে একটা আছে অ্যান্ড ইনভার্টার, এরপর আমি ধরে দিই অ্যান্ড গেট অর
সো ইনভার্টার মানে যে ইনভার্ট করবে, হ্যাঁ, অ্যান্ড গেট, অর গেটের সাথে আরও আছে ন্যান্ড গেট, এক্সর গেট, আর নট গেট আছে, হ্যাঁ, মানে অনেক কিছু আছে, কিন্তু বেসিক জিনিসগুলো 5-6টা বাদে আর এই সমস্ত জিনিস ইউজ করে বাদে না। যেমন ন্যান্ড গেট বানাইতে গেলে অ্যান্ড গেটকে উল্টাই দিলেই হচ্ছে, আর এরপর নর গেট বানাইতে গেলে অর গেটকে উল্টাই দিলেই হচ্ছে। আবার ইনভার্ট তো করা সম্ভব, নট গেট বানানো সম্ভব ইনভার্টার দিয়ে। সো যা থাকবে তাকে উল্টাই দিলেই নট হয়ে যাবে। সো এখন আসি, ইনভার্টার মানে হচ্ছে 0 থাকলে অন, অন থাকলে 0। এটা তো এর ট্রুথ টেবিল। এটা ট্রুথ টেবিল মানে কি? ট্রুথ টেবিল মানে হচ্ছে এর প্রোগ্রাম লজিকটা যে টেবিলের মাধ্যমে কন্ট্রোল হয়, যে ইনপুটে কী দিলে আউটপুটে কী হবে, এর একটা টেবিল আছে, এটাকে বলা হয় ট্রুথ টেবিল। সেই ট্রুথ টেবিলটা আমরা একটু দেখি। আচ্ছা, ভালো কথা। এই মসফেটের যে গেট অক্সাইড ব্যবহার করা হয় এটা কিন্তু সিলিকন ডাইঅক্সাইড, নর্মালি অন্য কিছু ইউজ হতে পারে, কিন্তু নর্মালি একটা অক্সাইড ইউজ হবে। আর এখানে যে মেটালের কথা বলতেছে, মেটালটা সাধারণত পলিসিলিকনকে হাইলি ডোপ করে ইউজ করা হয়। পলিসিলিকন ডিরেক্টলি পলিসিলিকন হাইলি ডোপ করে ইউজ করলে সেটা মেটালের মতো বিহেভ করে। এখানে সব কিছু মোটামুটি দেয়া আছে সুন্দরভাবে, একটু দেখে নিও। আচ্ছা, ইনভার্টার। আমি সিমস টেকনোলজি, সিমস বলতে কি বোঝায়, এর ফুল মিনিং কি? সি দিয়ে কি হতে পারে? কমপ্লিমেন্টারি মস। কমপ্লিমেন্টারি মানে অনস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, শুনছো না? কমপ্লিমেন্ট মানে কি? একটা অপরটার উল্টা। সো যে টেকনোলজিতে একই সাথে এন টাইপ এবং পি টাইপের মস ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিমস টেকনোলজি। মানে ওই এরিয়ার ভিতরে এন মসও আছে, পি মসও আছে, এন মস পি মসের উল্টা। আবার যদি বলো পি মস এন মসের উল্টা, এই জন্য এটা সিমস টেকনোলজি বলা হচ্ছে। অর্থাৎ এই টেকনোলজিটা ইন্টেলিজেন্টলি আমরা একই জায়গায় ইউজ করে বিভিন্ন কর্মকাণ্ড করতে পারবো, এই জন্য এটাকে বলা হয় সিমস। ওকে, সিমসের মিনিং বোঝা গেল। সিমস জিনিসটা কি? তার মানে সেখানে এন টাইপও আছে, সেখানে পি টাইপও আছে, এই জন্য সিমস ইনভার্টার নাম দিয়েছে কি? সিমস ইনভার্টার। এই সিমস ইনভার্টার আমাকে বানাইতে হবে। সো ইনভার্টারের ট্রুথ টেবিল কী আছে ইনভার্টারের ক্ষেত্রে? একটু খেয়াল করো এটা ভালো করে। একটা ইনভার্টারের যদি আমি সিম্বল দেখতে চাই, এরকম সিম্বল, তাই তো? ইনভার্টারের সিম্বল হচ্ছে এরকম। ইনপুটে যা দিব আউটপুটে সে ইনভার্ট করে দেবে। ইনপুটে মানুষ দিলে আউটপুটে ছাগল হয়ে বেরোবে, তাই তো? এরকম কিছু একটা, মানে যা দিব তাকে ইনভার্ট করবে। অথবা বানর না, ছাগল না, বানর হবে, কারণ ওই বানরের উল্টা মানুষ আমরা ধরে নেই, তাই না? তাহলে এখানে যদি আমি 0 দিই, ইনপুটে 0 দিলে আউটপুটে অন, আর ইনপুটে অন দিলে আউটপুটে 0, তাহলে এটা একটা লজিক। এটা একটা লজিক। এই লজিককে আমাকে ডিজাইন করতে হবে। মসফেট দিয়ে এই লজিকটা আমার বানাইতে হবে, একটা সার্কিট বানাইতে হবে, যে সার্কিটে আমি ভোল্টেজ, আমি যখনই ইনপুটে 5 ভোল্ট দিব তখন আউটপুটে 0 ভোল্টেজ দেখাবে। আবার যখনই ইনপুটে 1 ভোল্ট দিব, মানে 5 ভোল্ট দিব। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, ডিজিটাল লজিকে 0 ভোল্ট বলতে বোঝানো হয় 0 থেকে 1.5 পর্যন্ত। 0 থেকে 1.5-এর ভিতরে যা আছে সব কিছু হচ্ছে 0, আর 3.5 থেকে 5 ভোল্ট পর্যন্ত যা আছে সব কিছু 1, সব কিছু 1, অর্থাৎ 0 এবং 1। 0 মানে ধরে নাও যে 0 ভোল্ট, 5 মানে ধরে নাও 1 মানে ধরে নাও 5 ভোল্ট। সো যেখানেই লজিক অন মানে সেখানে কত ভোল্ট আছে? লজিক অন মানে সেখানে কত আছে? লজিক অন আছে সেখানে 5 ভোল্ট। যদি কোথাও বলে লজিক অন, তার মানে ওইখানে 5 ভোল্ট আছে, 5 ভোল্ট দিয়ে গেটটাকে অন করা হয়েছে। বোঝা গেল? সো লজিক অন মানে 5, লজিক অন মানে 5, লজিক 0 মানে 0। আচ্ছা, তাহলে এই সিস্টেমটা যদি আমাকে একটু ডিজাইন করতে হয়, তাহলে মসফেট দিয়ে আমি ডিজাইন করব। মসফেট দিয়ে ডিজাইন করলে একটা পি মস নিতে হবে, একটা এন মস নিতে হবে, একটা পি মস নিতে হবে, একটা এন মস নিতে হবে। পি মসটা নর্মালি অন থাকবে। সো একটা জিনিস চিন্তা করো, এখানে যদি 0 আসে পি মস অন, আর যদি এন মসের ক্ষেত্রে 0 আসলে এন মস বন্ধ। এন মসের গেটে যদি তুমি 0 দাও তাহলে এন মসটা অবশ্যই বন্ধ থাকবে, আর পি মসের গেটে যদি 0 দাও তাহলে পি মসটা অন থাকবে। এই তো উল্টা, একটা অপরটার উল্টা। সো আমি সিস্টেমটা এরকম একটু আঁকো, খাতায় আঁকো। সো সিমস ইনভার্টারে যে চিত্রটা হবে আমার। এখন এই চিত্রটা দিয়ে তুমি ওকে এক্সপ্লেইন করো তো,
যে কিভাবে এই ইনভার্টারটা কাজ করবে, কিভাবে এই ইনভার্টারটা কাজ করবে একটু এক্সপ্লেইন করো। তুমি এখানেই রাখো, সমস্যা নেই, দাও সমস্যা নেই। চিত্রটা এ কিন্তু আসতে পারে, হ্যাঁ, যে আমাকে সিমস টেকনোলজির ইনভার্টার ডিজাইন করে দেখাও। সো তোমার কিন্তু মুখস্থ বা বুঝে শুনে আঁকতে হবে ফিগারটা। বাবা ঘোড়ায় আঁকতিস, ভীষণ ব্যাপার। ঘোড়ায় আঁকাই তো আরও কঠিন হয়ে যাচ্ছে, যেভাবে আঁকা আছে এভাবেই সহজ। জিএনডি মানে হচ্ছে এই পোর্শনটা গ্রাউন্ড করে দেওয়া আছে। গ্রাউন্ডের ভোল্টেজ কত? গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে 0, ওকে। আর ভিডিডি মানে হচ্ছে ড্রেন ভোল্টেজ। ড্রেন ভোল্টেজ মানে হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। ভিডিডিতে 5 ভোল্ট দেওয়া আছে, ধরে নেব ভিডিডিতে 5 ভোল্ট দেওয়া আছে। এই ভিডিডি মানে হচ্ছে এখানে 5 ভোল্ট দেওয়া আছে, আর জিএনডি মানে হচ্ছে এখানে 0 ভোল্ট দেওয়া আছে। 0 ভোল্ট মানে গ্রাউন্ড করে দেওয়া আছে, ওকে। আচ্ছা, এখন আমরা লজিকটা একটু চিন্তা করি। হ্যাঁ, তোমরা কি বুঝতে একটু আমার বলার আগেই যদি তোমরা এক্সপ্লেন করে ফেলতে পারো, তার মানে এই জিনিসটা তুমি পরীক্ষার খাতায় নিশ্চিতভাবে পারবা। প্রথম কাজ হচ্ছে আমার এখানে দেয়া আছে এ হচ্ছে ইনপুট। আমি একটা সার্কিট বানিয়েছি, সেই সার্কিটের ইনপুট দিচ্ছি এ ইনপুট কোথায় দিব? এ হচ্ছে ইনপুটটা দেওয়ার সময় অবশ্যই এখানে একটা পজিটিভ, এখানে একটা নেগেটিভ টার্মিনাল আছে। সো এটা এমন না যে শুধু 0 দিলাম, এর একটা গ্রাউন্ড আছে। সো একটা ভোল্টেজ যখন দিব, একটা টার্মিনাল লাগবে, 2টা টার্মিনাল লাগবে। সো একটা হচ্ছে এখানে দিব, একটা হচ্ছে গ্রাউন্ডে দিব। সো গ্রাউন্ড এবং ইসের মাঝে যখন 0, কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই, লজিক 0 দিয়েছি, তখন কী করবে? এটা 0 মানে এখানে 0 আসা মানে কোথায় কোথায় 0 যাবে? এখানে 0 আসা মানে এখানে 0 যাবে, এখানে 0 যাবে, এই 2 জায়গাতেও 0 যাবে। আগে খেয়াল করতে হবে, এই পাইপ দিয়ে মনে করো 0 আসলো, আসার পরে এখান থেকে এনমসের গেটে 0 গেল, এনমসের গেটে 0 গেলে এনমস অফ। আচ্ছা, আবার এই পাশে দেখো এইখানে সাইমultaneously 0 আসছে, পিমসের গেটে 0 আসছে। পিমসের গেটে 0 আসা মানে পিমস অন, পিমস যেহেতু অন, সো এই ভিডিডি এখান দিয়ে শর্ট হয়ে যাবে না? অন মানে এটা শর্ট, অন মানে এটা শর্ট। আর এই ওয়াইটা কি আমার? ওয়াইটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে ইনপুট, ওয়াইটা হচ্ছে আমার আউটপুট। সো এখানে যখন আমি 0 দিলাম, তখন পিমস অন হয়ে গেল, এই এনমসটা 0। সো এই ভিডিডি শর্ট হয়ে আউটপুটে চলে আসবে। সো ভিডিডি 5 ভোল্ট দেওয়া আছে, তাহলে লজিক কত হবে? 5 ভোল্ট হবে। লজিক 5 ভোল্ট মানে অন। সো 0 পেলে অন পাইছি। সো 0 ইনপুট দিলে আউটপুটে অন পাচ্ছি। সো এটা একটা ইনভার্টারের লজিক খাটলো এখানে। সো 0 যখন ইনপুট দিয়েছি, আউটপুটে তখন আমার 5 ভোল্ট গেছে, মানে লজিক অন গেছে। এ কথাটা সত্য। এখন আসি, ইনপুটে অন দিলাম, অন দিলে কি হবে? ইনপুটে অন দিলে এই পিমসের গেটে অন গেছে, লজিক হাই গেছে, তাহলে লজিক হাই গেলে পিমসটা অফ, লজিক হাইতে পিমসটা অফ। এখন আসি এইখানে এনমসে আসছে লজিক হাই অন। সো এনমস এখন লজিক হাই মানে এই গ্রাউন্ড পেয়ে গেছে। হ্যাঁ, অন মানে এনমস অন, 0 মানে পিমস অন। লজিক অন মানে হচ্ছে 5 ভোল্ট, মানে 5 ভোল্ট যখনই এনমসের গেটে দিবা, এনমস তো অন। আর যখন পিমসে 5 ভোল্ট দিবা, তখন পিমস বন্ধ। ওকে, বোঝা গেল? সো এটা যখন অন হয়ে গেল, তখন এটা গ্রাউন্ড করে দেওয়া ছিল বদরুল, এটা গ্রাউন্ড করে দেওয়া ছিল। সো গ্রাউন্ড করে দিলে এইটা যখন শর্ট হয়ে গেছে, তখন গ্রাউন্ডটা এখান থেকে উঠে ওয়াইতে চলে আসবে না? সো ওয়াই হয়ে যাবে 0। লজিকটা বোঝা গেল? সো এটা কিন্তু একটা সিমস ইনভার্টার হিসেবে কাজ করতেছে। এই ট্রুথ টেবিল কিন্তু আমি প্রমাণ করে দেখালাম যে আমি ইনপুটে 0 দিলে আউটপুটে অন, ইনপুটে অন দিলে আউটপুটে 0। সো একটা সিমস ইনভার্টার হিসেবে কাজ করতে পারবে। চোখ বুঝে আঁকতে পারবা জিনিসটা, চোখ বুঝে আঁকতে হবে কিন্তু এটা। হ্যাঁ, পরীক্ষার খাতায় এই ধরনের একটা লজিক অবশ্যই থাকবে। আরও আছে, এখানেই শেষ না, এ তো ছোট্ট একটা জিনিস। এরপরে আসি, এটা এখানে একটু বড় করে দেখানো আছে, এই জিনিসটা এখানে সুন্দর করে বোঝানো আছে যে আমি যখন লজিক অন দিয়েছি, ওই যে নীল চিহ্ন, লজিক অন মানে আউটপুটে 0 আসবে। সো অন মানে এনমসটা অন, পিমসটা অফ।
সো গ্রাউন্ড চলে যাবে আউটপুটে 0। একইভাবে যখন 0 ছিল ইনপুটে দিয়েছি 0, সো এন মসটা অফ, পি মসটা অন, সো আউটপুটে ভিডিটি চলে আসবে আউটপুটে, সো ওয়াইতে অন। সুন্দর করে বর্ণনা করা আছে, সো এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। ওকে, এখন আসি সিমস ন্যান্ড গেট। ন্যান্ড গেট, আমি অ্যান্ডের আগে ন্যান্ড করতেছি, তার মানে এই ন্যান্ড থেকে আবার একটা ইনভার্টার লাগাই দিলে সেটা অ্যান্ড হয়ে যাবে, তাই তো? আগে ন্যান্ড তৈরি করা সোজা, এই জন্য আগে ন্যান্ড তৈরি করতে। ন্যান্ডের ট্রুথ টেবিল কী বলে? আমি আগে অ্যান্ডের ট্রুথ টেবিলের কথা চিন্তা করি। অ্যান্ডের ট্রুথ টেবিলে কী আছে? অ্যান্ড মানে হচ্ছে দুইটাই কম্পালসারি, অন অ্যান্ড অন হলে আউটপুট অন। অ্যান্ডের ট্রুথ টেবিল কীরকম ছিল? বিরক্ত লাগতেছে? এটা আউটপুট, এটা এ বি, দুইটা ইনপুট, তাই না? সো আমার দুইটা ইনপুটের কথা চিন্তা করতেছি আমি, দুইটা ইনপুটের কম্বিনেশন কয়টা হতে পারে? দুইটা দিয়ে কয়টা কম্বিনেশন হবে? মনে করো দুইজন মানুষ আছে, দুইজন মানুষকে আমি কতভাবে সাজাইতে পারি তার একটা বিন্যাস সমাবেশ আছে। দুইজন আলাদা, দুইজন একসঙ্গে, তারপর হ্যাঁ তিনভাবে, হ্যাঁ এরা একটা সূত্র আছে, যতজন মানুষ হবে তার স্কোয়ার হবে তার কম্বিনেশন। হ্যাঁ, কম্বিনেশন কতভাবে সাজানো যায়, তাকে কম্বিনেশন করা যায়। তাহলে টু আছে, তার মানে হচ্ছে 4টা কম্বিনেশন হতে পারবে তার। 4টা কম্বিনেশন কীভাবে হয় দেখি? দুইটার প্রথমে একটাও থাকবে না, দুইটাই 0 হতে পারে, যে একজনও নাই, হতে পারে একজন আছে একজন নাই, হতে পারে এ ছিল না আবার বি আছে, হতে পারে দুইজনই আছে। বোঝা গেল? এরকম হতে পারে না। সো দুইটা সংখ্যাকে আমি এইরকমভাবে সাজাইতে পারি যে একবারও নেই, একজন আছে একজন নাই, আবার দুইজনই আছে। সো 3টা করে 4টা বানানো যায়। এখন যখন অ্যান্ড গেটের কথা বলবো, অ্যান্ড গেট মানে হচ্ছে যখন দুইটা লজিকই হাই, তখন শুধুমাত্র আউটপুটে হাই আসবে। এটা ইন্টারমিডিয়েটের এত তো কিছু না, দুইটা লজিকই যখন হাই তখন আউটপুটে আসবে হাই, আর বাকি সমস্ত ক্ষেত্রে 0, বাকি সমস্ত ক্ষেত্রে 0। এটাকে আউটপুট লিখি, আউটপুট। তাহলে এটা হচ্ছে অ্যান্ডের, এটা হচ্ছে অ্যান্ডের। এখন তাহলে ন্যান্ডেরটা কেমন হবে? অ্যান্ডের উল্টা। সো ন্যান্ডেরটা উল্টা হলে যে কোনো কিছুতে না থাকলে অন, কিছুই না থাকলে অন, যে কোনো একটা থাকলেই অন, যে কোনো একটা থাকলেই অন, দুইটা অন থাকলেই 0। সো ন্যান্ডের ইয়েটা হবে এইরকম। এখন এইটা আমাকে লজিক্যালি বানাইতে হবে, সিমস টেকনোলজি দিয়ে। এইটা হচ্ছে সিমস টেকনোলজির একটা কীভাবে বানানো যায় তার একটা উদাহরণ। কি করছে? এখানে দুইটা পিমস নিছে, দুইটা এনমস নিছে, দুইটা করে নিছে, কারণ হচ্ছে আমি দুইটা ইনপুট বানাতে যাচ্ছি, ইনপুট দুইটা বানাবো। তা কি করছে? এখানে খেয়াল করো, এই বি এর সঙ্গে একটা পি যুক্ত আছে, আবার এ এর সঙ্গে একটা পি যুক্ত আছে, বি এর সঙ্গে একটা পি। এখানে কিন্তু এটা শর্ট না, যদি এটা আঁকার সময় একটু ভুল হয়েছে, এটা হচ্ছে এরকম করে একটা টান দিয়ে দেখায়। একটা তার যখন এরকম গিয়ে ওভারল্যাপ করা, তখন বুঝতে পারবো এটা শর্ট না। ওকে, তুমি একটু নিচ থেকে ঘুরে আসো, সমস্যা নেই। সো এই লজিকটা একটু আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। ওকে, সো এ বি হচ্ছে আমার ইনপুট, ওয়াই হচ্ছে আমার আউটপুট, আর এটা হচ্ছে ন্যান্ডের হচ্ছে আমার একটা সিম্বল, যে ন্যান্ড গেট কেমন হবে। ওকে, এখন এই লজিকটা একটু বোঝার চেষ্টা করি। এটা কিন্তু আঁকতে হবে পরীক্ষায়, যেভাবেই হোক বাসায় প্র্যাকটিস করো, মানে এইটাই আঁকতে হবে এমন না, কিছু না কিছু তোমাকে পরীক্ষায় আঁকতে হবে। এই লজিক গেট ডিজাইন করা আমি দিবই, মাস্ট। সিমস টেকনোলজি ইউজ করে, যেহেতু মসফেট আমি পড়িয়ে ফেলেছি, মসফেট কীভাবে কাজ করে, এনমস কীভাবে কাজ করে, পিমস কীভাবে কাজ করে তুমি জানো। সো আমি এখন গেট ডিজাইন করতে দিব। বেসিক যে 6টা গেট আছে, এই বেসিক 6টা গেটের ভিতর থেকে কিছু না কিছু থাকবে। সো এখন আমি চিন্তা করি সাইমনক্লেসলি প্রথম ইয়েটা নিয়ে 0 0 নিয়ে চিন্তা করি।
সো এতে 0 বিতে 0, যখন দুইটা 0 তখন আউটপুটে অন আসার কথা। এতে যখন 0 আছে তখন কোথায় কোথায় 0 যাচ্ছে, এই 0টা আমার এনে আসলো, এই এনটা অফ, এই 0টা আমার পিতে গেল, তাহলে পিটা অন। এইখানে ভিডিডি লেখি নাই, এখানে ভিডিডি আছে, ওকে। সো এখানে এটা রেলটা দিয়ে হচ্ছে, এখানে পাওয়ার সাপ্লাই আছে, সো এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে। সো এতে যখন আমি 0 দিলাম তখন এই মসটা অন, ওকে। আবার বিতে আসি, এটা হচ্ছে 0, আবার এইটা গিয়ে পিতে আসছে, পিটাও অন, তাহলে এই দুইটাই অন আছে, এই দুইটাই অন আছে, তাহলে আউটপুট থেকে 5 চলে আসবে। সো আউটপুটে অন পেলাম, তো আউটপুটে অন পেলাম, তাহলে 0 0 জন্য আউটপুটে অন পেলাম, প্রথম কন্ডিশন স্যাটিসফাইড। দ্বিতীয় কন্ডিশন, প্রথমটা A0 B অন, A0 B অন, এতে যখন 0 দিলাম তখন এন মসটা অফ, পি মসটা অন। বিতে কী করেছি, অন দিয়েছি, বিতে অন দিলে এন মসটা অন। আবার খেয়াল করো এই মসটা কিন্তু অফ আছে, এই মসটা অন হলেও কোনো লাভ হবে না, এই গ্রাউন্ডটা এই সর্বোচ্চ এই পর্যন্ত আসতে পারবে, এর উপরে তো গ্রাউন্ড যেতে পারবে না। এই গ্রাউন্ড যদি ওয়াইতে যেতে পারে তবেই আউটপুটে 0 পাওয়া যাবে। সো এই গ্রাউন্ড যখন এখান থেকে এইটাকে শর্ট করবে, এইটাকে শর্ট করবে, তারপরে আউটপুটে গিয়ে 0 পাওয়া যাবে। যেহেতু এতে 0 আছে, সো এই এনমসটা 0 আছে, সো বিতে অন থাকলে এটা অন হলেও এই গ্রাউন্ডটা ওয়াইতে যেতে পারবে না। সো এখানে অন ছিল, এটা অন। আবার এখানে দেখো পিতে অন আসছে, পিটা অফ, পিটা অফ হলে কি হবে, এটা তো অন আছে, সো একটা তো অন আছেই, সো 5 ভোল্টটা এখানে চলে আসবে। বোঝা গেল? সো দুইটা লজিক দেখালাম, এখন ফাইনাল লজিকটা দেখাই, এরকম করে তোমরা একটু বুঝে নিবা। ঠিক এক্স্যাক্টলি আমি যেভাবে বোঝাচ্ছি এইভাবে তুমি মাথার ভিতরে ঘুরাই বুঝতে থাকবা। এখন ফাইনাল কন্ডিশন দেখি, অনের জন্য কি হয়। অনের জন্য সো এ এবং বি দুইটাই অন, সো এনে অন আসছে, এখানেও এনে অন আসছে, সো দুইটাই অন, ওকে। এইখানে দেখো অন গেছে, তাহলে পি অফ, এখানে অন গেছে, পি অফ, তাহলে এ দুইটা অফ, ভিডিডি আসবে না, আর ভিডিডি আর আসতে পারবে না, দুইটাই অফ হয়ে আছে। অফ থাকলে ভিডিডি কখনোই আসবে না। এখানে যেহেতু অন হয়ে গেছে, এখানে তো গ্রাউন্ড আছে, সো গ্রাউন্ড এটা অন, এখানে চলে আসছে, আবার এটা অন, সো গ্রাউন্ড ওয়াইতে চলে আসে, সো ডাবল অন হলে 0। বোঝা গেল? সো লজিক ডেভেলপ করা শেষ। সো এটা আঁকতে হবে এবং এক্সপ্লেইন করতে হবে, এটা সুন্দর করে ফার্দার এক্সপ্লেইন করা আছে, কখন অন কখন অফ, কখন অন, এগুলো অনলাইনে দেওয়া আছে, সমস্যা নেই। হ্যাঁ, তবে এটা বাসায় একটু আঁকা প্র্যাকটিস করতে হবে, আঁকা প্র্যাকটিস না করলে কিন্তু এটা পারবা না। একইভাবে সবগুলো এখানে এক্সপ্লেইন করা আছে, সবগুলো এক্সপ্লেইন, অন আছে, আউটপুটে 0 আছে, ওকে। আচ্ছা, এটা তো গেল আমার ন্যান্ড গেটের গল্প। আচ্ছা, এই ন্যান্ড গেট থেকে, এই ন্যান্ড গেট তো আমি একটা বানিয়েছি, এখন এই ন্যান্ড গেটকে যদি আমার অ্যান্ড গেট বানাইতে হবে, তাহলে এর মাথায় একটা ইনভার্টার লাগাইতে হবে, তাহলে এর মাথায় আরেকটা সার্কিট লাগাইতে হবে। কীরকম সার্কিট? এইরকম একটা সার্কিট লাগাই দিতে হবে, একটা আউটপুট এখানে দিয়ে দেবো, ওকে। এটার মাথায় এই সার্কিটটা চিন্তা করো, এই সার্কিটটা কোথায় লাগাবো? এই সার্কিটটা আমি যদি এই আউটপুটটার মাথায় লাগিয়ে দিই, তাহলেই তো যা আসবে তা উল্টে যাবে, যা আসবে তাই উল্টে যাবে। সো তাহলে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট আমি বানাইতে পারবো। সো আমি কিন্তু বলতেও পারি অ্যান্ড গেট বানাই দেখাও। তোমাকে আমি দেখালাম ন্যান্ড গেট, এখন ন্যান্ডের সঙ্গে তুমি শুধুমাত্র একটা নট গেট যুক্ত করে দেবা, বা ইনভার্টার যেটাকে বলতেছি আমি, নট গেট বা ইনভার্টার। সো এইটা আবার ফাইনালি যুক্ত করে দিলেই সেটা হয়ে যাবে আমার অ্যান্ড গেট। বদরুল মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু ট্রিকি করলেই জিনিসগুলো পারা যাবে। আচ্ছা, এখন নর গেটে আসি। নর গেটের ক্ষেত্রে ডায়াগ্রামটা হবে এমন। অর গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিল কেমন ছিল? অর গেটের ট্রুথ টেবিল মনে আছে? সবগুলাই খেয়ে ফেলছে। অর গেট মানে হচ্ছে যে কোনো একটা অন হলেই অন, যে কোনো একটা অন হলেই, মানে লজিক যে কোনো একটা অন হাই হলে
আউটপুটে হাই যাবে। লজিক দুইটা সুইচ আছে, দুইটা সুইচে যে কোনো একটা অন করলেই আউটপুট অন। ওকে, তাহলে দুইটা সুইচই প্রথমে 0 0, দুইটা সুইচ প্রথমে, সো আউটপুট 0। দুইটা সুইচের একটা সুইচ অন, আউটপুটে অন। দুইটা সুইচের একটা সুইচ অন, আউটপুটে অন। দুইটা সুইচের দুইটাই অন, সো আউটপুটে অন। ওকে, তাহলে নর গেটটা কেমন হবে? এর উল্টা, এই জায়গাতে শুধু অন হবে, বাকি সব জায়গাতে 0 হবে। সো যে কোনো একটা সুইচ থাকলে আউটপুটে 0, আর যদি কিছু না থাকে আউটপুটে অন। এটাকে এখানে এক্সপ্লেন করো কেউ একজন আমাকে, যেহেতু এটা বুঝছো তো এটা এক্সপ্লেন করতে হবে, পারবা? ট্রুথ টেবিল দেওয়া আছে, এক্সপ্লেন করো। এখানে ভিডিডি দেওয়া আছে 5 ভোল্ট, এখানে ভিডিডি 5 ভোল্ট, এটা গ্রাউন্ড করে দেওয়া আছে। সো এক্সপ্লেইন ইট। এ শূন্য, পিমস অফ, ওয়াই শূন্য, পিমস অফ শূন্য, ঠিক আছে তুমি বুঝতে পারতেছো যে অফ, কিন্তু একটু ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড ইউজ করো। ওকে, সো এতে যখন শূন্য পিমসটা অফ। একইভাবে বিতে এখানে এ যখন শূন্য তখন এটা, এই শূন্যটা তো দুই ভাগে ভাগ হয়েছে, এখানে একটা কিসে, এখানে একটা কিসে, আগে আসি। হ্যাঁ, সো এতে শূন্য, পিমসটা, আচ্ছা বলতে থাকো না, পিমস অন, তারপর তখন এনমস অফ, বিতে শূন্য, পিমস অন, এনমস অফ। তাহলে আউটপুটে কি থাকবে? আউটপুটে পাওয়া যাবে। গুড, দ্যাটস গুড। সো এটা কিন্তু খুব বেশি রকেট সায়েন্স না যে বুঝতে গেলে তোমার মাথা কাটতে হবে, এমন কিছু না। তুমি একটা শূন্য নিয়ে এসো, শূন্যটা দুই ভাগে ভাগ হচ্ছে, এটা একটা গিসে, এখানে একটা, পি মসে গিসে একটা, এন মসে গিসে একটা। সো পি মসে গেলেই অন, এন মসে আসলেই অফ। সো আরেকভাবে একটা শূন্য আসছে এখানে, সো এটা শূন্য, এটা অফ, এটা অন। সো আউটপুটে ভিডিডিটাই আসবে। এটাই একটু পরেই দেখো আছে, ও এখানে বলা নেই, এখানে ওটা বলা ওইরকম করে এক্সপ্লেন করা নেই। ওকে, সো এখন এটা তো শূন্য শূন্য বোঝা গেল, এবার অন অন দিয়ে একটু ট্রাই করি, অন অন। সো অন অন দিয়ে একটু ট্রাই করি, দুটাই অন, এটা অফ, এটা অন, এখানে অফ, অফ, এটা অন। সো এই গ্রাউন্ডটা এদিক দিয়ে চলে আসবে। সো দুইটাই অন অন হলে আউটপুটে 0। সো লজিক ডিজাইন হয়েছে। সো এই ডিজাইনগুলো একটু ভালো মতো করে একটু দেখিও, কারণ এই ডিজাইনগুলো খুব ইম্পর্টেন্ট আসতে পারে। ওকে, এর 3টা ইনপুট দিয়েও এগুলো করা যায়। সো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করি, এখানে একটা প্র্যাকটিস আছে। হ্যাঁ, লজিক ডিজাইন করতে গেলে লাগবে। সিমস টেকনোলজি যে প্রসেসরগুলো দেখতে পাও, এখানে বহুত লজিক খাটানো হয়, সেই লজিকে এগুলো ইউজ করা যায়। আমরা নর্মাল যে কোনো জায়গাতে আমি লজিক খাটিয়ে বিভিন্ন সুইচ দিয়ে একটা লাইটকে অন অফ করতে পারি। তুমি নর্মালি তুমি মনে করো যে একটা সুইচ বানাতে চাও যে নিচের থেকে অন করা যাবে, উপরের থেকে অন করা যাবে, আছে না এরকম কিছু? হ্যাঁ, তুমি বাসার দোতলায় থাকো, দোতলায় তুমি লাইটটা কোনো কারণে তোমার অন করা নিচের থেকেই দরকার হতে পারে। সো নিচে অন করলে ওখানে ডিরেক্টলি অন হবে। এই লজিক দিয়ে ডিজাইন করা যাবে না? অবশ্যই সম্ভব, এই লজিক দিয়ে ডিজাইন করা সম্ভব। যখন দুইটাই অন তখন অবশ্যই অন, আবার যখন একটা অন তখন অন, যে কোনোটা দিয়ে করা যাবে, অফও করা যাবে, টগল সুইচ দিয়ে করা যাবে। মানে বিভিন্ন যেখানে লজিকের প্রয়োজন তখন এই গেটগুলো আমরা ইউজ করবো। যেখানে লজিক হাই দরকার, মানে লজিক দিয়ে আউটপুটটা আমি নির্ধারণ করতে যাচ্ছি, তখন এইগুলো ইউজ করা সম্ভব। এটা পিএলসিতে অনেক জায়গায় কাজে লাগানো যায়। এই লজিক পিএলসি তো লজিকের উপর কাজ করবে। সো গেট দিয়ে আমি পিএলসি ডিজাইনও করতে পারবো। সো যেখানে লজিকের কথা আসবে, যে আমি যখন তুমি সাইমultaneously অনেকগুলো কাজ করতে যাচ্ছ, যে আমি যখন ইনপুটে কিছুই না দিব তখন আউটপুটের মিলটা যেন চলে। হ্যাঁ, ইনপুটে যখন কিছুই না দিব আউটপুটে মিল চলে বা লাইট জ্বলে, কিছু একটা হয়। ইনপুটে যখন কিছু দিব না তখন এটা হবে, ইনপুটে যখন কিছু দিব তখন আউটপুটে কিছুই থাকবে না। তোমার এরকম লজিক যখন কাজে ঢুকবা তখন দেখবা যে এমনিতেই কিছু না কিছু আসবে। সেগুলো এই গেট দিয়ে করা সম্ভব, এবং আমাদের এই গেটগুলো ল্যাবে আছে, নর্মালি গেটগুলো ল্যাবে আছে।
একটা আইসির ভিতরে অনেকগুলো করে গেট দেওয়া আছে, সেখানে এইগুলো ইমপ্লিমেন্ট করে দেখা যায়। ওকে, ইচ্ছে হচ্ছে যে একটু দেখবো স্যার, একটু দেখবো। আচ্ছা আচ্ছা, কিসের ল্যাব আছে? আচ্ছা দেখা যাক, ইলেকট্রনিক্সের ল্যাব আছে, আমাদের ল্যাব আর অনেকগুলো বাগ আছে। আচ্ছা, এই 3টা দিয়ে একটু ট্রুথ টেবিল ডেভেলপ করে আনবা কালকে। এই 3টা দিয়ে কালকে একটা ট্রুথ টেবিল করে এনে আমাকে দেখাবা। ওকে, সো এইরকম 3টা দিয়ে ট্রুথ টেবিল করবা, সেটা আমাকে এক্সপ্লেন করে কালকে দেখাবো। 3টা অন দিলে আউটপুটে, হ্যাঁ অবশ্যই 3টে অন দিলে আউটপুটে 0 আসবে, এটা অবশ্যই শিওর মাস্ট, কারণ 3টা অন মানে এর মসগুলো সবগুলো অন, গ্রাউন্ড চলে যাবে। ওকে, সো এইটা একটু বাসায় একটু প্র্যাকটিস করিও নিজেরা, প্র্যাকটিস করে কালকে আমাকে একটু জমা দেবা, হ্যাঁ মাথা থাকবে। আবার ক্লাসে এসে যদি বলো যে না স্যার ভুলে গেছি, হবে না। সো ইলেকট্রনিক্সের জিনিসপত্র এই পর্যন্তই। ঠিক আছে, তাহলে এটা বন্ধ করো ভিডিওটা এখন।